শার্লেট ফ্লেয়ারের রিটার্ন তো ডাব্লিউডাব্লিউ অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে। আর শার্লেট ফ্লেয়ার তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে তার একটা রিসেন্ট ফটো পোস্ট করে। ফটোটা তোমরা দেখতে পাচ্ছ, আমাদের শার্লেট ফ্লেয়ার আর শার্লেট ফ্লেয়ার নেই, সে পুরো কঙ্কাল হয়ে গেছে। দেখতে পাচ্ছ চেয়ার আর কি হাল হয়েছে। এই শার্লেট প্লেয়ারের সাথে আগের শার্লেট প্লেয়ারের তো কোনো রকম মিল পাচ্ছি না। সেই ছোটোবেলায় 2016-17 দিকে যে শার্লেট প্লেয়ারকে দেখে বড় হয়েছি, আর সেই শার্লেট প্লেয়ার তো এখন আর নেই। সিক্স প্যাক হলো চেয়ারা বানাতে গিয়ে নিজের চেয়ারের পুরো ব্যান্ড বাজিয়ে ফেলেছে। আর শার্লেট প্লেয়ারের জন্য তো বেশি ওয়েটও করতে হবে না, 10 থেকে 12 দিনের মধ্যে আমরা দেখতে পেয়েই যাব। রয়্যাল রাম্বলে তো সে আসবেই। আর এর পরের নিউজ হচ্ছে যে আমাদের ববি ল্যাসলি আর শেলটন বেঞ্জামিন এখন এইডাব্লিউতে এইডাব্লিউর ওয়ার্ল্ড ট্যাগ টিম চ্যাম্পিয়ন হয়ে গেছে। আর প্রথমে আমি যখন এই পিকচারটা দেখে ভাবলাম যে এইডাব্লিউ ডাইনামাইটের হয়ে কোন গুদাম ঘরে হচ্ছে, কিন্তু তারপর যখন আরও কয়েকটা ভিডিও ক্লিপ দেখলাম, কিছু ফটো দেখলাম, তো বুঝতে পারলাম যে পেছনে যে দেয়ালটা রয়েছে ওর উপরে সেকেন্ড গ্যালারি রয়েছে। তো কোনো গুদাম ঘরে এখানে শো হচ্ছে না, বরং একটা বড় সড়ো এরিনাতেই হচ্ছে। আর এরিনাতে মোটামুটি বেশ ভালো লোকজনও ছিল। এটা ববি ল্যাসলি এইডাব্লিউতে যাওয়ার পর শেলটন বেঞ্জামিন আর ববি ল্যাসলির প্রথম চ্যাম্পিয়নশিপ জেতা। আর এদের নাম এখন হার্ট বিজনেস নয়, হার্ট সিন্ডিকেট, কারণ হার্ট বিজনেসের কপিরাইট ডাব্লিউডাব্লিউর কাছে রয়েছে। আর ভাই রেসলম্যানিয়া 41-এর টিকিটের দাম শুনে তো ভাই আমার পুরো হয়ে গেছে। মানে টিকিটের দাম যা শুনলাম তোমাদেরকেও বলছি, সব থেকে কম দামি টিকিট হচ্ছে $700, যেটা আমাদের ভারতীয় টাকায় প্রায় 61,000 টাকা। সব থেকে দামি দামি যে টিকিটটা রয়েছে সেটা হচ্ছে $15,000, যেটা আমাদের ভারতীয় টাকায় 12 লাখ টাকারও বেশি। তো এই টাকাটা বাংলাদেশি টাকায় তো আরও অনেক বেশি বাড়বে। তো ভাই এত টাকা তো আমাকে বিক্রি করলেও পাওয়া যাবে না। টিকিটের দাম শুনেই তো আমার হয়ে গেছে, মানে সব থেকে কম দামি টিকিট 61,000 টাকা দাম। তাহলে ভাবতে পারছো কত দাম রেখেছে ডাব্লিউডাব্লিউ এই টিকিটের। আর তাছাড়া ডাব্লিউডাব্লিউ এতে খুব ভালো বিজনেসও করবে বুঝতে পারছি। এবারে রেসলম্যানিয়া মনে হচ্ছে সমস্ত রেসলম্যানিয়ার রেকর্ড ভেঙে দিয়ে সব থেকে বেশি পরিমাণ টাকা ইনকাম করবে আর সব থেকে বেশি পরিমাণ বিজনেস করবে। কারণ আগের বছরে সব থেকে কম দামি টিকিটের দাম ছিল 30,000 টাকা, আর এবারে তো ডবলেরও বেশি হয়ে গেছে। আর এটা শুধুমাত্র একটা নাইটের জন্য, এমন নয় যে একেবারে কম্বো প্যাকেজ রয়েছে, তোমরা দুটো নাইটেরই একটা টিকিটে পেয়ে যাবে। এটা শুধুমাত্র একটা রাতের জন্য, মানে নাইট ওয়ানে দেখতে গেলে সব থেকে কম দামের টিকিট 61,000 টাকা, আবার যদি নাইট টু দেখতে চাও আবার 61,000 টাকা দিয়ে আটটা টিকিট কেনো। আবার যদি সব থেকে দামি টিকিট যেগুলো আছে, যেটা একদম রিং সাইডের ধারে যে সিটগুলো আছে সেখানে পড়ে, সেখানে 12 প্রায় 24 লাখ টাকা খরচা করতে হবে। তো বুঝতেই পারছো কত দাম টিকিটের। আর আমাদের 16 টাইম ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন জন সিনা তো বলেছিল যে সে 2025 সালে ফুল টাইমের জন্য রিটার্ন করছে, তাকে আমরা রেগুলার দেখতে পাবো। কিন্তু 6 জানুয়ারি রয়ের পর থেকে আমরা তাকে আর দেখতেই পাচ্ছি না। মনে হচ্ছে একেবারে রয়্যাল রাম্বলেতেই দেখতে পাবো, বা এর পরের সপ্তাহে যে রটা আছে সেখানেও হয়তো আমরা শেষ অ্যাপিয়ারেন্স দেখতে পেতে পারি, কারণ ওটাই তো রয়্যাল রাম্বলের আগে শেষ র, তো সেখানে আমরা দেখতে পেতে পারি। তো জন সিনার ফুল টাইমেই যদি এরকম অ্যাপিয়ারেন্স করে, তাহলে পার্ট টাইমে তো ভাই দেখতেই পাবো না। তো মনে হচ্ছে এটা শুধুমাত্র রয়্যাল রাম্বল অবধি থাকবে। রয়্যাল রাম্বলের পর যখন স্টোরি লাইন চালু হয়ে যাবে তখন হয়তো রেগুলার দেখতে পাবো, কিন্তু যদি রেগুলার দেখতে না পাই এরকমই চলে, তাহলে তো ভাই আর কি বলবো, এটাকে কোনোভাবে ফুল টাইমার রেসলার তো বলা যায় না। তবে এখন শুধুমাত্র দেখতে গেলে সবে শুরু হয়েছে, 1 মাসও এখনও হয়নি, এখনই অত কিছু বলা ঠিক নয়। আমি তো এক্সপেক্ট করেছিলাম যে আমরা একটা র ছাড়া হয়তো দেখতে পাবো, কোনো একটা প্রোমোই কাট করে দিত, যেরকমটা সিএম পাঙ্ক করে থাকে, লড়াই না হয় নাইবা করলো, কিন্তু সে দেখাও মিলছে না। তো দেখা যাক রয়্যাল রাম্বলের পর আমরা সিন চেঞ্জ হতে দেখতে পাই কিনা। আর লাস্ট মানডে নাইট র থেকে তোমাদের একটা জিনিস তো নিশ্চয়ই মনে থাকবে যে সিএম পাঙ্ক তার প্রোমো কাট করার সময় ওই এরিনার ওপরে দাঁড়িয়ে যে ইন্টারভিউটা হচ্ছিল, সেখানে সে একটা কথা বলে যে রয়্যাল রাম্বলে যদি হাল্ক হগানও এন্ট্রি নেয় তাহলে সে হাল্ক হগানকে সেখান থেকে তুলে ফেলে দেবে। এখানে সিএম পাঙ্ক অ্যাস কথাটা ইউজ করে, তো আমি সেটা আর বাংলায় ট্রান্সলেট করলাম না, শুনতে একটু আজব লাগবে, তো তোমরা বুঝে নাও। তো এখানে সিএম পাঙ্ক এই যে কথাটা বলেছে এটা পুরোপুরি আনস্ক্রিপ্টেড ছিল, এটা স্ক্রিপ্টে লেখা ছিল না, তাকে বলা হয়েছিল অন্য কিছু আর সে বলেছে এইটা। তো সিএম পাঙ্ক তো ভাই শুধরাবে না, এরকম কাজ প্রত্যেক সপ্তাহতেই করে যাচ্ছে। আর অতীতে আমরা জানি যে সিএম পাঙ্ক তার এই ব্যবহারের জন্যই তাকে অনেক ভুগতে হয়। সিএম পাঙ্কের অতীত কী সেটা তো আমরা সকলেই জানি। তো সিএম পাঙ্ক এগুলো করছে ঠিক আছে, এটা এখন যে এই কথাটা হয়েছে হাল্ক হগানকে নিয়ে কোনো রকম প্রবলেম আপাতত ক্রিয়েট হয়নি, কিন্তু সিএম পাঙ্ক যদি এরকমই কন্টিনিউ করতে থাকে কখন বলা যায় না কাকে কি বলে ফেলবে, আর যেটা হয়তো ডাব্লিউডাব্লিউর পক্ষে ঠিক নয়, তখন হয়তো সিএম পাঙ্কের এগেনস্টে ডাব্লিউডাব্লিউ আবার কোনো রকম একটা অ্যাকশান নিতে পারে। তো সিএম পাঙ্কের একটু বুঝে শুনে কথা বলা উচিত, সব জায়গায় আনস্ক্রিপ্টেড করলে কী করে চলবে।
মানে যেগুলো দরকার সেগুলো অবশ্যই করবে, কিন্তু এক্সট্রা কিছু কন্ট্রোভার্সাল কথা আছে যেগুলো বলার ফলে তো সে এককালে ডাব্লিউডাব্লিউতেও ভুগেছে, আর এমনকি এইডাব্লিউতেও তাকে অনেক ভুগতে হয়েছে। তো মনে হচ্ছে সিএম পাঙ্ক আবার সেরকমই কিছু করার জন্য ট্রাই করছে। এরপরে জন্ম আমাদের রেটেডার সুপারস্টার এজ তার রিটায়ারমেন্ট নিয়ে কী বলেছে। এখানে এজ তার রিটায়ারমেন্ট নিয়ে বলে যে সে বড় জোড়া 2 বছর রেসলিং জগতে থাকবে, সে 2 বছর রেসলিং করবে আর তারপর সে রিটায়ার হয়ে যাবে, কারণ তার বয়স 50 পেরিয়ে গেছে, তার শরীর এখন জবাব দেওয়া শুরু করে দিয়েছে। তো বলবো যে এই যখন 2 বছর রেসলিং করবে আর তো 2 বছর এইডাব্লিউতে না কেটে ডাব্লিউডাব্লিউতেই চলে আসতে পারে, কারণ এইডাব্লিউতে এমনিতেও তেমন বেশি কেউ দেখে না, আর তাছাড়া এইডাব্লিউতে আর 2 বছর থেকে করবি বাকি। এমনিতেও তো এই যে যা করা সে এইডাব্লিউতে এতদিন ধরে তো করলো, কোনো লাভ তো হলো না। এর থেকে তো ভালো ডাব্লিউডাব্লিউতে এসো, ফ্যান্সরা একটু এন্টারটেন হোক, আমরা এজের ফাইনাল কয়েকটা ভালো ভালো ম্যাচেস দেখতে পাই, তার কয়েকটা ড্রিম ম্যাচেস বাকি আছে সেগুলো হয়ে যাবে, আর ফাইনালি এজের একটা ভালো রিটায়ারমেন্ট ম্যাচও আমরা দেখতে পেয়ে যাবো। এইডাব্লিউতে রিটায়ার হয়ে তো কোনো লাভ নেই, রিটায়ার হতে গেলে ডাব্লিউডাব্লিউর মতো বড় কোম্পানিতে বড় একটা স্টেজে এসে রিটায়ার হোক, আর একটা দারুণ ফাইনাল ম্যাচ দিয়ে এজ তার ক্যারিয়ারটা পুরোপুরিভাবে এন্ড করুক, তো সেটাই আমার মনে হয় ভালো হবে। কিন্তু এখন বাকিটা এজের ওপর, এজ ডাব্লিউডাব্লিউ মানে এইডাব্লিউ ছেড়ে ডাব্লিউডাব্লিউতে আসবে কিনা, বা এইডাব্লিউর কন্ট্রাক্ট কতদিন রয়েছে এজের সাথে, এইডাব্লিউর কন্ট্রাক্ট কবে শেষ হচ্ছে সেটাও একটা ব্যাপার রয়েছে। তবে ফ্যান্সরা তো তাকে এইডাব্লিউর জায়গায় ডাব্লিউডাব্লিউতেই বেশি দেখতে চায়। আর এবার আমাদের কার্ট অ্যাঙ্গেলের ইন্টারভিউ নিয়ে কথা বলা যাক। কার্ট অ্যাঙ্গেলের ইন্টারভিউতে আমরা বেশ কিছু ইন্টারেস্টিং জিনিস জানতে পারি, আর একটা বেশ ফানি জিনিসও জানতে পারি। সেটাকে ফানি বলা যায় কিনা একটু তো আজব, তবে এক এক করে সব বলছি। এখানে প্রথমে কার্ট অ্যাঙ্গেল বলে যে সে ভিন্স ম্যাকম্যানকে বলেছিল যে সে তার রিটায়ারমেন্ট ম্যাচ জন সিনার সাথে লড়তে চায়, এটা তো আমরা সকলেই জানি। তো ভিন্স ম্যাকম্যান তাকে বলে যে তুমি 2020 সালে জন সিনার সাথে ম্যাচ পেয়ে যাবে, কিন্তু কার্ট অ্যাঙ্গেল বলে যে না, আর হচ্ছে না আমার দ্বারা, আমার শরীর ততদিন টিকবে না, আমি 2019 সালে রিটায়ার হবো। তো তখন ভিন্স ম্যাকম্যান তাকে বলে যে 2019 সালে যখন রিটায়ার হবে তখন জন সিনার সাথে তো ম্যাচ পাবে না, তুমি বরং ব্যারন কর্বিনের সাথেই লড়ো। তারপর আমরা ওরকম একটা ফালতু ম্যাচ দেখতে পেলাম। আর তারপরে এখানে কার্ট অ্যাঙ্গেল এখন ইচ্ছা প্রকাশ করেছে যে আমার 10 বছর আগে রিটায়ার হয়ে যাওয়া উচিত ছিল, তাহলে আমার ক্যারিয়ারটা এত বাজেভাবে এন্ড হতো না। মানে কার্ট অ্যাঙ্গেলের লাস্টের দিকে রানটা তো খুবই বাজে ছিল, সে তার ক্যারিয়ারের শেষের দিকে শুধুমাত্র ম্যাচেস হেরেই গেছে, এমন তো নয় যে সে খুব বড় সড়ো ম্যাচেস লড়েছে, আলতু ফালতু সুটকোচাটকা সুপারস্টারদের সাথেই লড়েছে, আর তাদের কাছেও সে হেরে গেছে। আর এই জন্যই এখন সে বলছে 10 বছর আগে রিটায়ার হলেই ভালো হতো, কম করে এই দিনগুলো দেখতে হতো না। আর কার্ট অ্যাঙ্গেল এখানে একটা বেশ ফানি জিনিস বলে, ফানি তো কি বলবো, মানে শুনে তো আমারও কেমন একটা হচ্ছে। তো ব্যাপারটা হচ্ছে যে কার্ট অ্যাঙ্গেল এত বছর পর একটা জিনিস রিভিল করলো যে তোমরা তো জানো রিকিসির একটা মুভ আছে, সেই পেছন নিয়ে তার অপোনেন্টের মুখে ঘষে দেয় কর্নারে গিয়ে, দেখতে খুবই বাজে লাগে, আর জানি না অপোনেন্টের কী হাল হয়। তো এবারে কার্ট অ্যাঙ্গেলের সাথে রিকিসির ম্যাচ ছিল, আর কার্ট অ্যাঙ্গেলের মুখটা ওরকম পেছন দিয়ে চেপে দেয়। তো কার্ট অ্যাঙ্গেল এখানে বলে যে রিকিসি ওই ম্যাচটার আগে বাথরুমে গেছিলো, বাথরুম করেছিল, আর সে ঠিক করে তার পেছনটা পরিষ্কার করেনি, আর সেই পেছন নিয়ে সে কার্ট অ্যাঙ্গেলের মুখে ঘষে দেয়। তো এটা শোনার পর ভাই আমি তো ভাবছি যে এটা কি হচ্ছে, এটা হাসবো না কাঁদবো বুঝতে পারছি না। কার্ট অ্যাঙ্গেলের জায়গায় ভাই আমি হলে তো ভাই বমি করে দিতাম, আমি তো ভাই এসব সহ্য করতাম না। মানে যাই পারে হয়ে যাক, আনস্ক্রিপ্টেড হবে হবে, এত বিচ্ছিরি জিনিস তো ভাই সহ্য করার যোগ্য না, কিন্তু কার্ট অ্যাঙ্গেল সহ্য করে নিয়েছিল, আর সেটা এতদিন পর রিভিল করছে, মানে সত্যি খুবই জঘন্য একটা ফিলিং এটা। আর এমনিতে তো আমাদের রিং জেনারেল গান্থার সবাইকে চপ মেরে বেড়ায়, যার সাথে তার ম্যাচ হয় তার বুক পুরো চপ মেরে মেরে লাল করে দেয়, তাকে আমরা তার চপের জন্যই চিনি। কিন্তু এবার গান্থারকে জিজ্ঞেস করা হয় যে এমন কোন সুপারস্টার রয়েছে যে তোমাকে চপ মেরেছে, যেটা তোমার সব থেকে বেশি জোরে লেগেছে। যেখানে গান্থার বলে যে যখন আমরা ডাব্লিউডাব্লিউতেও ছিলাম না, ডাব্লিউডাব্লিউর সাথে কোনো রকম সম্পর্কই ছিল না, একদম ক্যারিয়ারের শুরুর দিকে পেন্টাগনের সাথে আমার একটা ম্যাচ হয়, আর সেখানে পেন্টাগন এমন একটা চপ মারে যেটা আমার সব থেকে বেশি জোরে লেগেছিলো, মানে এত জোরে মেরেছিল যে পুরো বুকের চামড়া ফেটে রক্ত বেরোচ্ছিলো। তো পেন্টাগনের চপটাই সব থেকে বেশি জোরে লেগেছে গান্থারের পুরো ক্যারিয়ারে। তো বুঝতেই পারছো আমাদের পেন্টাগন কী জিনিস, ইউনিক ক্যারেক্টার, রেসলিং স্কিল তো ভালো রয়েছেই, আর তার সাথে সাথে খুবই ভয়ঙ্কর একজন রেসলার। আর এখানে তো আমাদের রিং জেনারেল গান্থার নিজেই পেন্টাগনের প্রশংসা করছে। তো জাস্ট একবার ভাবো যে এই পেন্টাগনকে বা পেন্টাকে ডাব্লিউডাব্লিউ যদি তার ফুল পোটেন্সিয়ালে ভালোভাবে ইউজ করে, তাহলে সে কত বড় স্টার হবে ফিউচারে ডাব্লিউডাব্লিউতে। আর এবার একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস নিয়ে কথা বলা যায়, যেটা তোমরা থাম্বনেইলে দেখেই নিয়েছো, যে আমি লিখেছি যে রক কি সত্যিকারই ফেস হয়ে গেছে নাকি সে নাটক করছে, রকের আসল প্ল্যানটা কি। তো এইটা মাথায় আসার তো অনেক কারণ রয়েছে, কোনো রকম নিউজ তো আসেনি, তবে তোমরা জাস্ট একবার ভেবে দেখো, ব্যাড ব্লাডিতে আমরা রকের তরফ থেকে এত কিছু দেখতে পেলাম, সোলো সিকোয়া বললো যে এটা প্ল্যানের অংশ ছিল, তারপরে হঠাৎ করে আমরা এক্সপেক্ট করলাম যে রোমান রেন্সের ওপর তো অ্যাটাক হবেই রয়ের এপিসোডে, কিন্তু আমরা দেখলাম যে রকের ফেস টার্ন হয়েছে
রক একেবারে বদলে গেছে, যেটা আমাদের কাছে খুবই অস্বাভাবিক ছিল। এমনকি যখন রক রোমানকে উলাফালা মালা পরাতে যাচ্ছিলো ভাবছিলাম যে এইবার হিল টার্ন হবে আর এইবারে রক বটাম দিয়ে দেবে রোমানকে, কিন্তু তখন আমরা কিছু দেখতে পেলাম না, যেটা ফ্যান্সদের তো খুবই অবাক করেছে। আর আমি তো খুবই অবাক হয়ে গেছি, আমি ভাবছি যে এইটা আবার কী দেখতে পাচ্ছি। তো এইটার ব্যাপারে কথা বলবো যে দেখো, হতে পারে যে রক নাটক করছে, কারণ রক তো সোশ্যাল মিডিয়া ফলো করে, রক জানে যে সবাই এটাই এক্সপেক্ট করছে যে রক রোমানদেসের ওপর অ্যাটাক করবে রয়্যাল এপিসোডে। তো ফ্যান্সরা যেটা এক্সপেক্ট করছে সেটা যদি হয়ে যায় তাহলে তেমন কোনো স্টোরি লাইনে তো টুইস্ট আসবে না। তো সেই কারণেই হয়তো রক এইটা করছে। আরেকটা বড় কারণ হচ্ছে যে আমরা রয়ের ঠিক পরের দিনই এনএক্সটি শোতে রককে দেখতে পাই, আর সেখানে কিন্তু রকের একটু অন্যরকম ক্যারেক্টার দেখতে পাই। রক রয়্যাল এপিসোডে নিজেকে হায়ার চিফ বলে মানে দাবি করছিল, মানে হায়ার চিফ হিসাবে সবার সামনে তুলে ধরেছিল। সে ফাইনাল বস হিসাবে তাকে কিন্তু দেখায়নি, কিন্তু এনএক্সটি শোতে সে নিজেকে ফাইনাল বস হিসাবে দেখাচ্ছিল। আর সে এটা বলে যে ফ্যান্সরা সব কিছুতে কমপ্লেন করছে, ফাইনাল বস সবসময় 20 ধাপ এগিয়ে থাকে ফ্যান্সদের থেকে। তো অত কিছু ভাবার কিছু নেই, তোমরা জাস্ট বসো আর এই রাইডটা এনজয় করো। তো রক কিছু না কিছু ভেবে রেখেছে। তো এনএক্সটিতে আমরা তাকে আবার মোটামুটি ফাইনাল বস হিসাবেই দেখতে পেলাম। তো রতে একরকম, এনএক্সটিতে একরকম। আবার বললো যে রক বড়সড় কিছু প্ল্যান করে রেখেছে, তাহলে প্ল্যানটা কি হতে পারে? এমনটা হতে পারে যে আমরা সবাই তো ধরেই নিচ্ছি যে রক রোমানের ওপর অ্যাটাক করবে, তো সেইটার এগেনস্টেই এই প্ল্যানটা। প্রথমে রক এমনটা দেখালো যে সে পুরোপুরি ফেস হয়ে গেছে আর সে একেবারে রোমানের দলে। আর আমরা ভাববো যে আরে এটা কী হলো, রকের তো ফেস টার্ন হয়ে গেছে, তাহলে এই বছর আর আমরা কিছু দেখতে পাবো না, সেই যা হবে 2026-এ। তো এইটা ভেবে ফ্যান্সরা এখন পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে দেখছি। ফ্যান্সরা এখন আর রোমান ভার্সেস রকের কথাও বলছে না। রক হয়তো রেসলমেনিয়াতেও থাকবে না। আর ফ্যান্সদের দেখলাম যে রকের ফেস টার্ন হওয়ার পর ফ্যান্সদের চিন্তাভাবনা একদম বদলে গেছে। তো এমনটা একটা হতে পারে, মানে হবেই এটা বলছি না, জাস্ট একটা স্পেকুলেশন বলতে পারো আমার তরফ থেকে, যে রক হয়তো নাটক করছে, ফ্যান্সদের একটু অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে। প্রথমে দেখাচ্ছে যে দেখো আমি ফেস হয়ে গেছি, তো ফ্যান্সরা কী করবে, স্বাভাবিকভাবে ফ্যান্সদের যা এক্সপেকটেশন ছিল সেগুলো সব গুটিয়ে রেখে দেবে, বলবে থাক এই বছর আর করতে হবে না, একেবারে পরের বছরই হোক। রকের তো ফেস টার্ন হয়ে গেছে, রকের হিল টার্ন হয়নি, তো আমরা এবছর আর কিছু দেখতে পাচ্ছি না। আর আমরা জানি যে এখানে ট্রিপল এইচ আর রক এখন কী রকম ফরম্যাট তৈরি করেছে, যে আমরা যখন যেটা এক্সপেক্ট করবো তখন সেটা হবে না, বরং আমরা যখন এক্সপেক্ট করবো না তখনই হবে। তো এই সিচুয়েশনটা হয়তো ওই জন্যই ক্রিয়েট করা হয়েছে। আমরা তখন এক্সপেকটেশন রাখছি না যে রক রোমানের সাথে কিছু করবে এই বছরে আমরা কিছু দেখতে পাবো। তো এইটারই হয়তো সুযোগ বাড়ানোর জন্য রক এটা করেছে। হয়তো আমরা দেখতে পেলাম যে রয়্যাল রাম্বলেতে রক এসে রোমানকে এলিমিনেট করে দিল, আমরা সেই আবার ফাইনাল বসকে দেখতে পেলাম, আর তারপরে রক আর রোমানের রাইভালরি শুরু হয়ে গেল। তো এইটা শুধুমাত্র একটা মাইন্ড গেম বলতে পারো, যে প্রথমে দেখিয়ে দেবে যে আমি ফেস হয়ে গেছি, আমি ভালো হয়ে গেছি, রোমানের এগেনস্টে আমি যাচ্ছি না, কিন্তু যখনই ফ্যান্সরা একেবারে এটাতে সয়ে যাবে যে হ্যাঁ এই বছর তো আর কিছু হচ্ছে না, তখনই রক হিল টার্ন করে নেবে আর ফ্যান্সদেরকে শক করে রোমানের ওপর অ্যাটাক করবে, তারপর রাইভালরি স্টার্ট হবে। তো এটাও একটা স্টোরি লাইন অ্যাঙ্গেল হতে পারে। এবারে এটা হবে আমি বলছি না, বেশ কিছু হিন্ট পেয়েছি যার ফলে আমার এই চিন্তাটা মাথায় এসছে। প্রথমে তো ব্যাড ব্লাড যেটা দেখতে পেলাম তার সাথে রয়্যাল এপিসোডে যেটা হলো তার কোনো মিল নেই। উপরন্তু রয়্যাল এপিসোডে আমরা রককে একটা অন্য ক্যারেক্টারে দেখলাম, আবার সে এনএক্সটিতে এসে ফাইনাল বস হয়ে গেল। আবার সে বললো যে আমি ফ্যান্সদের থেকে 20 ধাপ এগিয়ে রয়েছি, আমি ফ্যান্সদের জন্য বড় কিছু কী বলে সারপ্রাইজ রেখে দিয়েছি। তো এই জন্যই আমার এই ডাউটটা হলো, হয়তো রক এখানে এই প্ল্যানটাই করছে যেটার ব্যাপারে আমি বললাম। রক কিছু সময়ের জন্য ফ্যান্সদের চিন্তাভাবনা অন্যদিকে ঘুরিয়ে দিতে চাইছে, তারপর সে তার আসল প্ল্যানের উপরে কাজ করবে, যেটা সম্ভবত রয়্যাল রাম্বল থেকে শুরু হতে পারে। তো এটা একটা পসিবিলিটি আমার মনে হয়। তবে আমার খুব একটা তো আশা নেই যে এটা আমরা দেখতে পাবো। তবে ব্যাপারটা হচ্ছে আগে কী ছিল, যে রক যদি রোমানের উপর অ্যাটাক করতো তাহলে আমরা কোনো সারপ্রাইজ হতাম না, কারণ আমরা তো সবাই এক্সপেক্ট করেই রেখেছিলাম যে রক রোমানের উপর অ্যাটাক করবে 100% গ্যারান্টি। কিন্তু এখন যদি আবার রক রোমানের উপরে রয়্যাল রাম্বলে অ্যাটাক করে তাহলে কিন্তু এটা আমরা সারপ্রাইজ হয়ে যাব, কারণ আমরা তো কেউ এক্সপেক্টই করছি না যে রক রোমানের ওপর অ্যাটাক করবে। তো এইটাই হচ্ছে আসল খেলা। জিনিসটা যদিও একটু কনফিউজিং, তবে আশা করছি যে আমি তোমাদের হয়তো ক্লিয়ারভাবে সবটা বোঝাতে পেরেছি। তো এই বিষয়ে তোমাদের কি মতামত তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানাও। আমার অনেকটা সুবিধা হয় তোমরা কমেন্ট করলে, আমার একটু অন্যভাবে ভাবতে সুবিধা হয়। আর কমেন্ট বলতে মনে পড়লো, তোমাদেরকে একটা কমেন্ট দেখাচ্ছি, আর এই কমেন্টটা দেখে আমার একটা নতুন আইডিয়া মাথায় এসছে। তো আগে কমেন্টটা দেখিয়ে দিই, কারণ এই ভাই আমাকে রিকোয়েস্ট করেছিল আগের ভিডিওতে যেন আমি পরের ভিডিওতে তাকে মেনশন করি। তো নাও ভাই, আমাদের রিয়াদ আরফাত ভাই, তোমার কমেন্ট আমি এখানে ফিচার করেছি। আর তোমার কমেন্ট দেখে আমার মাথায় একটা নতুন আইডিয়া এসছে, যে
তোমরা আমাকে কমেন্ট বক্সে অনেকে অনেক প্রশ্ন করো, আমি তোমাদের রিপ্লাইও দিয়ে দিই, কিন্তু আমি দেখেছি যে একটাই কমেন্ট বারবার আসে, মানে অন্যজন করে। তো মানে হচ্ছে যে আমি তো কমেন্টে রিপ্লাই করে মাত্র একজনের ডাউট ক্লিয়ার করি, কিন্তু বাকিদের তো ডাউট থেকেই যায়। তো আমি এবার থেকে ঠিক করেছি যে আমি তোমরা আমার প্রত্যেকটা ভিডিওতে যে কমেন্টগুলো করো তার থেকে আমি 2-3টে কমেন্ট নেব, আর পরের ভিডিওতে সেগুলো ফিচার করবো, আর সেই সেই কমেন্টের অ্যান্সারও দেবো। এর ফলে কী হবে যে আগে আমি রিপ্লাই করতাম, শুধুমাত্র একজন জানতে পারতো, এবারে আমি ভিডিওতেই সেই কমেন্টের রিপ্লাই দেবো। তাহলে যারা ভিডিও দেখছে সবাই জানতে পারবে, আর সবার ডাউট ক্লিয়ার হবে। তো তোমাদের যেরকম প্রশ্ন থাকে তোমরা করতে পারো, ডাব্লিউডাব্লিউ রিলেটেড হতে পারে, তার বাইরে থেকে হতে পারে, বা তোমরা ভবিষ্যতে কোন স্টোরি লাইনে কী হতে পারে এটাও ইন্টারেস্টিং জিনিস। তোমরা বলতে পারো যে ব্লাড লাইনের স্টোরিতে ভবিষ্যতে কী হবে, রক কী করবে, রোমান্স কী করবে, স্টোরি লাইন কী হবে, এগোনো উচিত। তোমরা তোমাদের চিন্তাভাবনা লিখে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো। তো আমার যেটা ভালো লাগবে আমি আমার ভিডিওতে ফিচার করবো। আর তোমাদের যদি কোনো ইন্টারেস্টিং কোশ্চেন থাকে তাহলে সেটারও আমি অ্যান্সার এতে দেবো। তবে হ্যাঁ, বলে রাখি আমি বেশি প্রশ্ন এখানে নেব না, কারণ আমি বড়জোর 2 থেকে 3টাই নেবো, কারণ বেশি প্রশ্ন নিলে এটা নিউজ ভিডিও কম আর একটা কিউএনএ ভিডিও বেশি হয়ে যাবে। তো আমি টুকটাক করে যে কমেন্টগুলো ভালো লাগবে সেগুলোই পিক করবো। তো তোমরা যা খুশি কমেন্ট করতে পারো, তোমাদের পুরো স্বাধীনতা রইল। তবে হ্যাঁ, খারাপ কমেন্ট করলে কিন্তু ভাই আমি ডিলিট করে দেবো, আমি আগে থেকেই বলে রাখছি। শুধুমাত্র ভালো ভালো কমেন্টই নেবো। তো আমাদের রিয়াদ আরফাত ভাই, আশা করছি যে তুমি এইটা দেখে খুবই খুশি হয়েছো। আর হ্যাঁ, একটা কথা বলার আছে, তোমাদের অনেক বেশি কমেন্ট আসছিল যে রয়্যাল রাম্বলের এন্ট্রি প্রেডিকশন ভিডিও বানাও। বেশ কয়েকজন বলছে, মানে এতদিন ধরে আমি ভিডিও বানাচ্ছি, 1 বছরের বেশি সময় হয়ে গেল, এই প্রথম কোনো একটা ভিডিওর জন্য এত বেশি ডিমান্ড দেখতে পাচ্ছি। তো এই ভিডিওটা আমি এমনিতেও বানাতাম তোমরা না বললেও, আর তোমাদেরকে বেশি ওয়েট করতে হবে না, 1 থেকে 2 দিনের মধ্যে, মানে কাল পরশুর মধ্যে তোমরা ভিডিওটা পেয়ে যাবে। তবে ভিডিওটা বানাতে গিয়ে মানে একেবারে বলতে পারো মাথা খারাপ হয়ে গেছে, মানে কাকে রাখবো কাকে বাদ দেবো। রয়্যাল রাম্বলটা 30 ম্যাচ রয়্যাল রাম্বল না হয় 50 ম্যাচ রয়্যাল রাম্বল হলে বেশি ভালো হতো। আমাকে না চাইতেও বেশ কিছু সুপারস্টারদের বাদ দিতে হয়েছে, কিন্তু কি আর করা যাবে, স্পট তো মাত্র 30খানা রয়েছে। তো এই ভিডিওতে আর বেশি বললাম না, ভিডিওটা এমনিতেই লম্বা হয়ে গেছে। আর যা বলা সেটা একেবারে রয়্যাল রাম্বলের এন্ট্রি প্রেডিকশন ভিডিওতেই বলবো। আর তোমরা কমেন্ট করতে অবশ্যই ভুলো না, তোমাদের যা ইচ্ছা কমেন্ট করো, তোমাদের মনে যা প্রশ্ন আছে সব করো। আমি প্রত্যেকটা ভিডিওতে কিছু কিছু কমেন্টের অ্যান্সার দিয়ে দেবো, আর তোমাদের ডাউট ক্লিয়ার করে দেবো। তো চলো গাইজ, এই ভিডিওটা এই পর্যন্ত ছিল। কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানিও। নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অন করে দিও, আর ভিডিওটাকে শেয়ারও করে দিও। তো চলো, দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডাব্লিউর একটা নিউজ ভিডিওতে।